ও মাইয়া রে তোর বিজলি ঝরা রূপ, জইলা পুইরা যাইতে আসি থাকিস না রে চুপ। মেয়ে দেখলে মুখ খুইলা যায়, তাই না? হে আপু, আপনি কে বলুন শুনি? অপরিচিত কারো গায়ে হাত তুলতে আপনার হাত একটু কাঁপলো না? আবার কথা বলিস? আর কোনোদিন যদি দেখছি কোনো মেয়েকে নিয়ে টিটকারি মেরেছিস, সেদিন বুঝাবো তোকে। আচ্ছা, ঝামেলার মেয়ে তো। আমি গান গাচ্ছি, তাতে আপনার কি? আমার কি মানে? আমাকে দেখে গান গাইছিস, আবার আমাকে বলছিস আমার কি? বিশ্বাস করেন আপু, আমি আপনাকে দেখি নাই। এমনি এমনি গান গাইছিলাম, তার মাঝে হুট করে কোত্থেকে আপনি চলে আসলেন। এখন আবার মিথ্যা বলা হচ্ছে। আচ্ছা, তোর নাম কি বলতো? কেন, নাম দিয়ে কাম কি? স্যার জিজ্ঞেস করলে বলবো কি? স্যার জিজ্ঞেস করলে মানে? বারে, আমি প্রিন্সিপাল স্যারের কাছে কার নাম বলে নালিশ করবো? একটু নামটা জানা দরকার না? মেয়েটির কথা শুনে গলা শুকিয়ে আসছিল, তাই আস্তে আস্তে কেটে পড়ার ধান্দা করছিলাম। এই ছেলে, পেছনে যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। দেখেন, এতক্ষণ সম্মান দিতেছিলাম, তাই বলে এটা ভাববেন না যে আমি ভীত। আমি কিন্তু আপনার সিনিয়র। নতুন আসছেন বলে হয়তো জানেন না, পরের বার থেকে সম্মান দিবেন, ঠিক আছে? দেখাচ্ছি তোর সিনিয়রগিরি, আয় একবার এদিকে। মেয়েটি পিছন থেকে বলছিল, আমার আর কি। আমি এক দৌড়ে ভার্সিটির ক্যাম্পাস পেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আপনারা ভাবছেন কি হয়েছে, তাই তো? তাহলে শুনুন, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে হিমান্ত। আজকে আমার ভার্সিটির প্রথম দিন। ক্যাম্পাসে বসে একা একটা গান ধরেছিলাম, আর তখনই ওই রাগী আপুটির আগমন। আর তারপর যা হলো তা তো শুনলেনই। বর্তমানে আসি, রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসে কিছু খেয়ে নিলাম, সাথে একটা সিগারেট আর দিয়াশলাই নিয়ে নিলাম। নির্জন স্থান পেলে খেয়ে নিব। আমি আবার ছেলে হিসেবে বেশ ভদ্র, মানুষের সামনে এসব আজে বাজে জিনিস খাই নাই। দোকান থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য নির্জন জায়গা। আমার জানা মতে এমন একটা জায়গা আছে, আর সেটা ক্যাম্পাসের পিছনে পুকুর পাড়ে। সাধারণত সেখানে কারো আসা যাওয়া হয় না। চলে গেলাম সেখানে, মনের সুখে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াচ্ছিলাম। এই তুই সকালে সে পাজি ছেলেটা না? হঠাৎ কেউ একজন পিছন থেকে বলে উঠল। পিছনে তাকিয়ে তো একটা বড় ধরনের টাসকি খাইলাম। এটা তো সেই পাজি মেয়েটা। আপু, আপনি কেমন আছেন? সকাল সকাল মাথা গরম করে দিয়ে এখন জিজ্ঞেস করছিস কেমন আছি? তোকে তো মেরে ফেলতে ইচ্ছে করছে। আমি কোনো কথা না বলে মেয়েটার দিকে এগিয়ে গেলাম। ভালো করে দেখলাম মেয়েটাকে। এইভাবে ঘুরে ঘুরে কি দেখছিস? বাহ, দেখতে তো হেব্বি লাগছে। আচ্ছা, আপনি কোন কোম্পানির ময়দা ব্যবহার করেন একটু বলবেন প্লিজ? কি? তোকে? আমার কাছে আসতে আসতে থাক। তোকে আমি ভালোবাসি এটাই বলতে চেয়েছিলেন, তাই তো? কিন্তু আপনার মতো মেয়েকে পাত্তা দেওয়ার টাইম আমার নাই। আমি এখন আসি, টাটা। বলেই পিছন ফিরে চলে আসছিলাম। পিছনে তাকিয়ে দেখলাম মেয়েটা আশেপাশে কি যেন খুঁজতেছিল, হয়তো আমাকে পিটানোর জন্য লাঠির সন্ধান করতেছিল। আপুকে আমার জন্য গোলাপ খুঁজতেছেন? আমি বললাম তো আপনাকে ভালোবাসি। না 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 বলেই দিলাম দৌড়। দেখেই বোঝা যাচ্ছিল মেয়েটা এখন আমাকে কাছে পেলে লবণ ছাড়াই গিলে খেত। ভাগ্য ভালো, ধরতে পারে নাই। যাক, প্রথম দিনটা ভালোই কাটলো। মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী, তার মাঝে কোনো সন্দেহ নাই। কিন্তু যা রাগ মাইরি, সমস্যা নাই, চালিয়ে নেওয়া যাবে। এসব 7-5 ভাবতে ভাবতে চলে এলাম আব্বুর শ্বশুর বাড়ি, মানে আমার নানুর বাড়ি। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি আমার নানুর বাড়ি থেকে পড়াশোনা করি। ঘরে গিয়ে চারদিকে চোখ বুলিয়ে নিলাম, নানা নাই। এই খুশিতে একটা বিশ্বজয়ের হাসি দিলাম। কি রে, এমন ভাবে হাসছিস যেন বিশ্ব জয় করে আসলি? এই তো ঠিক ধরতে পারছো, বিশ্ব আজ আমার পকেটে। তাই? আচ্ছা, পুষিকে একটু ডেকে নিয়ে আয় তো। ও নানু, তুমিও না? জানোই তো ওই কুত্তাটা আমার কথা শুনে না, ডাকলে আসবে। তবেই বুঝ, সামান্য একটা কুত্তার মন জয় করতে পারলি না, আবার বলিস বিশ্ব জয়। জায়গা মতো আঘাত করলা নানু, তুমি দেখি নানার চাইতেও ডেঞ্জারাস। বলেই নিজের রুমে চলে গেলাম। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কিছু খেয়ে বিছানায় শুয়ে ফেসবুকিং করতেছিলাম। তখনই নানু রুমে আসে। হিমান্ত, কি বলবে বলো? একটু বাজার থেকে আয় তো। কেন? পুষির জন্য একটু বিস্কিট নিয়ে আয় তো। এখনই শীতের মধ্যে বিছানা ছেড়ে উঠবো, তাও আবার ওই হারামির জন্য বিস্কিট আনতে? ইম্পসিবল। জানা ভাই আমার, ঘরে যেগুলো আছে রাতে দিলেই শেষ হয়ে যাবে। ওকে ওকে, রাতটাই পার করো, কালকে ভার্সিটি থেকে আসার সময় নিয়ে আসবো। কিন্তু যাও তো নানু। তারপর নানু চলে গেল। নিজের বুড়ো হয়ে যায় অবস্থা, আর উনি আছেন একটা কুত্তাকে নিয়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম, তারপর বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। ভার্সিটি নানুর বাসা থেকে হেঁটে গেলে 5 মিনিটের রাস্তা, তাই হেঁটেই যাচ্ছিলাম। হঠাৎ হিমান্ত, হিমান্ত, এই হিমান্ত,
পিছন থেকে কেউ একজন ডাক দিল। পিছনে তাকিয়ে দেখলাম অবন্তী আপু। আসলে আমি ওই ভার্সিটিতে ভর্তি হয়েছি শুধু অবন্তী আপুর কথায়। অবন্তী আপুর বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু। অবন্তী আপু আমার থেকে 2 বছরের সিনিয়র। ছোটবেলায় অবন্তী আপুর বাবা শহরে চলে আসে, কিন্তু যোগাযোগ ঠিকই থাকে। আঙ্কেল বলেছিলেন ওনার বাসায় থেকে লেখাপড়া করতে, কিন্তু আমি নানুর বাসায় থেকে পড়ছি। নানুর বাড়ি আর অবন্তী আপুদের বাড়ি কাছাকাছি। কি ভাবছিস? কিছু না। ভার্সিটিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ, আর বাসা থেকে বেরিয়ে দেখলাম তুই যাচ্ছিস। হুম। চল একসাথে যাওয়া যাক। চলো। অবন্তী আপুর সাথে টুকটাক কথা বলছিলাম আর এগোচ্ছিলাম। হঠাৎ দেখলাম অবন্তী আপু দাঁড়িয়ে গেল। আপু, হঠাৎ দাঁড়িয়ে গেলে যে? একটু অপেক্ষা কর, ইতি আসছে। ও, নামটা প্রথম শুনলাম। আসলে এই এলাকায় আমি নতুন এসেছি, তাই মানুষজনকে তেমন চিনি না। পরিচিত অবন্তী আপুর পরিবারকে চিনি। হঠাৎ দেখলাম সামনের বাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। আরে, এ তো কালকে সেই মেয়েটি। তুই তুই এখানে? আজকে তোরে খাইছি। অবন্তী আপু, দেখো না, এই মেয়েটি শুধু আমাকে বিরক্ত করে। আমি বিরক্ত করি? ওই ছেলে। মেয়েটি আমাকে ধরতে আসছিল। আমি অবন্তী আপুর পিছনে চলে গেলাম। থাম তোরা কি আগে থেকে কেউ কাউকে চিনিস? চিনি মানে হারে হারে চিনি। কালকে প্রথম ভার্সিটিতে আসার পর থেকে মেয়েটি আমার পিছনে পড়ে আছে। বললাম তো ভালোবাসি না। অবন্তী, তুই সর। আজকে ওকে আমি লবণ ছাড়াই গিলবো। আরে হয়েছে, কি বলবি তো আগে? কালকে তোকে যে ছেলেটির কথা বলেছিলাম না, সেই ছেলে। মেয়েটির কথা শুনে অবন্তী আপু হাসতে হাসতে রসাতলে যাচ্ছে। হাসছো কেন আপু? কিছু না। আচ্ছা, আগে যা হবার হয়েছে, এখন তোরা পরিচিত হয়ে নে। ইতি, এ হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে হিমান্ত, প্রথম বর্ষের ছাত্র। আর হিমান্ত, এ হচ্ছে ইতি, আমার ক্লাসমেট, যার কথা তোকে একটু আগে বলেছিলাম। ও, তাহলে আপনি আমার সিনিয়র? কেন পিচ্ছি, কষ্ট লাগছে বুঝি? বলেই ইতি আপু আর অবন্তী আপু একসাথে হাসছে। আরে না, আমার কষ্ট লাগবে কেন? আচ্ছা আপনারা আসেন, আমি যাই। বলেই আমি হাঁটতে লাগলাম। আরে একসাথেই যায়। আমার ক্লাস আছে আপু, তাড়াতাড়ি যেতে হবে। তারপর চলে এলাম সেখান থেকে। আজকে আমার ভার্সিটির দ্বিতীয় দিন। কালকে ইতি আপুর কারণে ক্লাস করতে পারি নাই, তাই কোনো ফ্রেন্ডও হয় নাই। তাই আজকে ক্লাস করলাম। কয়েকজন ফ্রেন্ডও বানিয়ে নিলাম, 2জন ছেলে আর 1জন মেয়ে, রাতুল, প্রিন্স আর রিয়া। ক্লাস শেষে 4 জনে মিলে ক্যাম্পাসে আড্ডা মারছিলাম, তখনই একটা মেয়ে আসে। ভাইয়া, আপনাদের মাঝে হিমন্তকে? আমি? কেন? বিথি আপু আপনাকে ডাকছেন। কোথায়? ওই যে। দেখি মেয়েটা চলে গেল। কিরে দোষ, বিথি আপু তোকে ডাকছে কেন? কোনো গোলমাল করছিলি নাকি? আরে না, কে এই বিথি? লেডি ডন। আচ্ছা, দেখে আসি। সাবধানে কথাবার্তা বলিস। তারপর তাদের কাছ থেকে উঠে চলে গেলাম লেডি ডন মানে বিথি আপুর কাছে। গিয়ে দেখলাম অনেকগুলো মেয়ে একসাথে বসে আছে, এক একটা দেখার মতো। আমি আবার সিনিয়রদের উপর একটু বেশি ক্রাশ খাই। যাকগে, গিয়ে প্রথমে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছেন? তোর নাম হিমান্ত? মাঝের একটি মেয়ে, এর নামই হয়তো বিথি। না আপু, আপনি ভুল জানেন, আমার নাম হিমান্ত নয়, আমার নাম হিমান্ত। ওই হ্যালো, এখন তোকে যা যা জিজ্ঞাসা করব, ঠিক ঠিক উত্তর না দিলে কি করব? ওইদিকে তাকিয়ে দেখ। বিথি আপু আঙ্গুল দিয়ে আমার পিছনে দেখালেন। পিছনে তাকিয়ে আমি ভ্যাবাচাকা খেলাম। দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে পাবলিক প্লেসে এলোপাতারি থাপ্পড় মেরেই যাচ্ছে। থামার আর নাম নেই। এটা দেখে আমার হালুয়া টাইট, তাই ভয়ে ভয়ে বিথি আপুর দিকে তাকালাম। জি বলেন আপু, কি বলবেন? শুনলাম তুই নাকি ইতিকে ডিস্টার্ব করছিলি। না মানে আপু, আসলে চুপ, একদম চুপ। তোর এই না মানে আসলে শুনতে আমরা এখানে বসে নেই। যা জিজ্ঞেস করছে সোজা উত্তর দে। আপু, আমি তো ওনাকে বিরক্ত করি নাই, উনি বিরক্ত করছিল। কি রে হিয়া, তুই কি দেখছিলি কালকে? বিথি আপু পাশের মেয়েটিকে বলল, আমি দেখেছিলাম যে ইতি এর প্রতি খুব রেগে তাকিয়েছিল, তার মানে নিশ্চয় বিরক্ত করেছিল। কি বলেছিলি ইতিকে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, বড় একটা বিপদে পড়ছি। মেয়েদের হাতে মার খেলে ইজ্জত বলতে কিছুই থাকবে না, আর এদের কাছ থেকে বাঁচারও তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। এখন একমাত্র ইতি আপু না হলে অবন্তী আপু বাঁচাতে পারে আমাকে। বল, কি বলেছিলি? হঠাৎ পিছন থেকে ইতি আপু বলে উঠল, আরে কাকে কি বলছিস তোরা? এ আমাকে কি বলবে? একে কিছু করার দরকার নেই, ছেড়ে দে। যাক বাবা, শয়তানের নাম নিতেই শয়তান হাজির। কি বললি? ইতি আপু মনে হয় শুনে ফেলছে। না না, মানে কিছু না, বলছিলাম দেখেন না, ওনারা শুধু শুধু আমাকে আটকে রাখছে এখানে। তুই যা। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম আপুরা।
বলেই সেখান থেকে চলে আসলাম। শার্ট উঁচু করে বুকের মাঝে গুনে গুনে 3টা ফু দিয়ে চলে আসলাম সেখান থেকে। আমি কি ভয় পাইছি নাকি? এই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে ফ্রেন্ডের পাশে গিয়ে বসলাম। কিরে, কি হয়েছিল? কেন ডাকছিল তোকে? না এমনি, বাদ দে, চল বাসায় চলে যাই, ভাল লাগছে না। না রে দোস্ত, আমরা একটা ক্লাস করব, তুই বরং বাসায় চলে যা। হুম। ওকে, তোরা থাক তাহলে। ওকে। তারপর চলে আসছিলাম। আসতে হলে গেট পেরিয়ে আসতে হবে, তাই গেটের সামনে দিয়ে আসছিলাম। আসার সময় দেখলাম এখন বিথি আপু আর ইতি আপুরা সেখানেই বসে আছে, কিন্তু এখন সাথে অবন্তী আপু আছে। এরা কি সবাই এক দলে কাজ করে নাকি? আল্লাহই জানে, তারা যা ইচ্ছে করুক। আমি মাথা নিচু করে তাদের সামনে দিয়ে চলে আসছিলাম। হঠাৎ অবন্তী আপু বলে উঠল, কিরে হিমান্ত, কোথায় যাচ্ছিস? বাসায় চলে যাই, এখানে ভালো লাগছে না। দাঁড়া, আমিও যাব। আমি যাব। চলো তাহলে। তারপর অবন্তী আপু আর ইতি আপু তাদের লেডি গ্যাং টিমকে বিদায় জানিয়ে চলে আসছিল। তা পিচ্ছি, তখন ভয় পেয়েছিল নাকি খুব? আরে না, ভয় পাবো কেন? ওরা মেয়ে, ওদেরকে ভয় পাওয়ার কি আছে? শুধু সম্মান দিচ্ছিলাম আর কি। তা তো তোমার ভাব দেখলেই বোঝা যাচ্ছিল। বলে ইতি আপু হাসতে লাগলো। কিসের ভয়ের কথা বলছিস তোরা? সে তুই বুঝবি না, আমি আর পিচ্ছিই জানি কি বিচ্ছি, তাই না? ইতি আপু চোখ টিপ মেরে বলল, আপু তুমি বারবার পিচি পিচি করো না তো, দাঁড়িয়ে মাপ দাও, তোমার থেকে লম্বা আছি। তবুও তুই আমার কাছে পিচ্ছি। রাস্তায় আরো কিছু কথা বলে আমরা যার যার বাসায় পৌঁছে গেলাম। আগামীকাল শুক্রবার, তাই ভার্সিটি যেতে হবে না। বাসায় যাওয়ার পথে পুষির জন্য কিছু বিস্কুট কিনে নিলাম, নিয়ে চলে গেলাম নানুর বাড়িতে। বাড়িতে গিয়ে আমি আরো বেশি অবাক হলাম, কারণ গিয়ে দেখলাম বাবা এবং মা নানুর বাড়িতে আসলো। নানুর নাকি শরীর খারাপ, নানু ফোন দিয়ে খবর জানিয়েছিল, তাই তারা এসেছে। এখানে নানুর সেবা করার মতো কেউ নেই, নানাও তেমন সুস্থ নয়, তাই বাবা মা ঠিক করলো যে নানা এবং নানুকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে। অবশ্য হলো তাদেরকে আগামীকাল সকালে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে রাত্রে। বাবা হিমান্ত, তুই এখানে কার কাছে থাকবি? তুই বরং তোর আশরাফ আঙ্কেলের কাছে চলে যা, সেখান থেকেও লেখাপড়া কর। না বাবা, আমার এখানে কোনো সমস্যা হবে না, আমি এখানেই থাকতে পারবো। না, তোর আঙ্কেল অনেক করে বলেছে ওইখানে থাকতে, তাই তুই কালকে সকালে এই ব্যাগপত্র গুছিয়ে ওইখানে চলে যাবি। আচ্ছা বাবা। বাধ্য হয়ে মানতে হলো। অবশেষে সকালে নানা আর নানুকে নিয়ে বাবা মা গ্রামের বাড়ি চলে গেলেন, আর আমি চলে গেলাম অবন্তী আপুদের বাড়িতে। গিয়ে দেখলাম দরজা বন্ধ। কলিং বেল চাপলাম, সাথে সাথে আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা এতদিন পর মনে পড়লো তোমার এই আন্টির কথা? এসো ভেতরে এসো। জি আন্টি। তারপর আমি ভিতরে গেলাম। এখানে আগেও অনেকবার এসেছি, তবে আজকের আসা আর অন্য দিনের আসার মাঝে অনেক ব্যবধান। আন্টি আঙ্কেল বাসায় নেই? ছিল, এ তো কিছুক্ষণ আগে একটু বের হলো। ও আচ্ছা। অবন্তী আপু সিঁড়ি দিয়ে নামার সময় বলছিলেন, আরে হিমান্ত, এসে গেছিস? আপু। যা মা, সীমান্তর ঘরটা দেখিয়ে দে। ঠিক আছে আম্মু, আয় হিমান্ত। তারপর অবন্তী আপুর সাথে চলে গেলাম। অবন্তী আপু আমাকে ঘর দেখিয়ে দিলেন। ঘরটা অনেক গোছানো, নিশ্চয়ই অবন্তী আপু করে দিয়েছে। এখানেই থাকবি তুই? ধন্যবাদ আপু। কেন? ঘরটাকে এত সুন্দর করে সাজানোর জন্য। এসব আমি করিনি। তাহলে নিশ্চয়ই আন্টি করেছেন? না। তো ইতি? কি ইতি আপু কেন এসব করলো? তাকেই জিজ্ঞেস করিস, আমি কি করে বলবো? আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, তারপর এসে খেয়ে নে। ঠিক আছে। তারপর অবন্তী আপু চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, ইতি আপু কেন আমার ঘর গোছালো কি জানি, এসব পরে ভাবা যাবে। শুয়ে শুয়ে ইতি আপুর কথা ভাবছিলাম। আমার লাইফের প্রথম ক্রাশ হলো ইতি আপু। প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছিলাম। ওকে দেখলেই আমার হৃদস্পন্দন বেড়ে যায়। সমস্যা একটাই, উনি আমার সিনিয়র। এসব ভাবতে ভাবতে মোবাইলের একটা গান ছেড়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এইভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বাহিরে বের হচ্ছিলাম। ঘর থেকে বের হয়ে যা দেখলাম তা দেখে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। কারণ ওইখানে অবন্তী আপু আর ইতি আপু একসাথে সোফায় বসে গল্প করছিল। আমি ভাবতেও পারিনি যে এইভাবে ইতি আপুর দেখা মিলে যাবে। তাদের সামনে যেতে কেমন যেন লজ্জাবোধ হচ্ছিল, তাই আর ঘর থেকে বাইরে বেরোইনি। আবার ঘরে চলে গেলাম। গিয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর বৃথা চেষ্টা করলাম। একটু আগে ঘুমিয়েছি, তাই আর ঘুম আসছে না। হঠাৎ ব্যাগের চেইন খোলার আওয়াজ আসলো কানে। চোখ মেলে তাকিয়ে আশেপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম ইতি আপু আমার ব্যাগ খুলে জিনিসপত্র দেখছিল। ইতি আপুর হাতে আমার ডায়েরি দেখে চমকে উঠলাম। ওই ডায়েরিতে অনেক কিছু লেখা আছে। ইতিকে এসব পড়তে দেওয়া যাবে না। এই আপু কি করছেন? ওই ডায়েরি খুলবেন একদম, দিন দিন বলছি ওটা আমাকে। তাই নাকি? দেখার আগ্রহটা আরো বেড়ে গেল। তাহলে তো পরে দেখতেই হচ্ছে।
আপু, অন্যের ডায়েরি পড়া কিন্তু ভালো কাজ না। আর আপনি আমাকে না বলে আমার ঘরে আসছেন কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই বিরক্ত করিনি। হঠাৎ তুমি করে বলছেন যে? আমার ইচ্ছা। আগে আমার ডায়েরিটা দিন। ওইটা তো দেওয়া যাবে না। দিতে হবে বলেই ওনার পিছু নিলাম, কিন্তু অনেক চেষ্টার পরও নিতে পারছিলাম না। সারা ঘর দৌড় করালো আমাকে। একসময় হাঁপিয়ে গিয়ে বিছানায় বসে পড়লাম। কি হলো পিচ্ছি, ক্ষমতা শেষ? ইতি আপু এসব বলে আমার দিকে আসছিল। আমার সামনে এসে আমার পায়ের সাথে হোঁচট খেয়ে সোজা আমার উপরে পড়ে গেল। দুজনেই বিছানার উপর শুয়ে আছি, আমি নিচে আর ইতি আপি ওপরে। সে কি অনুভূতি বলে বোঝানো যাবে না। ইতি আপুর মুখ সম্পূর্ণ আমার সামনে। আমার মনে হচ্ছিল ইতি আপু ইচ্ছে করে উঠছে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওনার ঠোঁট দুটো আমার পানে তাকিয়ে কাঁপছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিল, কিন্তু পরক্ষণেই ইতি আপু যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আই লাভ ইউ হিমান্ত বলেই উনি ওনার ঠোঁট জোড়া আমার ঠোঁটে মিশিয়ে দিলেন। অনেক ভালো লাগছিল তখন, তাই আমিও রেসপন্স না দিয়ে থাকতে পারলাম না। দুজনেই কিছু মুহূর্তের জন্য হারিয়ে গেলাম অন্য এক সুখের রাজ্যে। ইতি আপু এমনভাবে ঠোঁট চুষছে মনে হচ্ছে কামড়ে খেয়ে ফেলবে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দুজনেই হাঁপাতে লাগলাম। ইতি আপু আমার ওপর থেকে সরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর, এটা কি ছিল আপু? কেন শোনা, বুঝতে পারো নাই? আবার দে। না থাক, আর লাগবে না। দেখেন আপু, আমাকে বলতে না দিয়েই আবার আপু বললে কানের নিচে টার্গেট করে একটা মেরে দিব, বুঝছিস? সব সময় তুমি করে বলবি, আর যেন আপু বা আপনি না শুনি। তুমি আমার থেকে 2 বছরের সিনিয়র, আমাদের মাঝে এসব হয় না। আমার হাতের উপর শুয়ে আমি কিচ্ছু বুঝি না, তোমাকে চাই ব্যাস। তোমার পরিবার মানবে তো? ইতি আপু উঠতে উঠতে বলল। ওইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমার পিচ্চি বর। আসি এখন। অবন্তী মনে হয় চা বানিয়ে নিয়ে এসেছে, ওকে চা আনতে পাঠিয়ে আমি এখানে চলে এসেছিলাম। আর একটু থাকো না, ভালোই তো লাগছে। ওলে বাবা, এখন ছাড়তে ইচ্ছে করে না, তাই না? ওকে, তুমি যাও, আমি আসছি। কোথায় আসবা? যাও, পরে দেখো। ওকে, বাই। ইতি আপু চলে গেল বসার ঘরে। আমিও ওর পিছু পিছু উঠে চলে গেলাম সেই ঘরেই। গিয়ে দেখলাম অবন্তী আপু আর ইতি আপু দুইজন 2 সোফায় বসে গল্প করছে। আমি গিয়ে ইতি আপুর সাথে গা ঘেঁষে গিয়ে বসে পড়লাম। ইতি আপু মাথা নিচু করে আছে, হয়তো এখন লজ্জা পাচ্ছে বান্ধবীর সামনে। আমি কোনো কথা বলছি না, শুধু তাদের কথা শুনেই যাচ্ছি। আর মাঝে মাঝে ইতি আপুর কোমরে চিমটি কাটছি। ইতি আপু না পারছে সইতে, না পারছে আমাকে মানা করতে। বিষয়টাকে আমি অনেক এনজয় করছিলাম। অবন্তী আপু হয়তো কিছুটা বুঝতে পেরেছে, তাই নিচের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অবন্তী, আমি আজকে যাই কেমন? এখনই চলে যাবি? আর একটু থাক না। না রে, বাসায় যেতে হবে, অনেকক্ষণ আগে এসেছি। ওকে চল, আমিও তোদের